জাতিসংঘ অধিবেশন চলাকালে সাইডলাইনে হবে ডক্টর ইউনূস জো বাইডেনের বৈঠক, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বিরল সাক্ষাৎ। 3 পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ, এখনো থমথমে পরিস্থিতি, সাজেকে আটকা সহস্রাধিক পর্যটক। নানা ঘটনা পেরিয়ে 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। উন্নয়নের চাপে প্রাণ হারাচ্ছে স্রোত সিনি নদীগুলো, রক্ষক বক্ষক হয়ে উঠায় দখল দূষণে ধুঁকছে পানি প্রবাহ ও প্রাণ বৈচিত্র্য। এবং নার্স দিয়ে চলে চিকিৎসা, ফ্রিজে ওষুধের বদলে আইসক্রিম, নিষেধাজ্ঞার পরও চলছে মিরপুরের আলোক হেলথ কেয়ার। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানাবো পুরো সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। সেখানে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কোনো পরিকল্পনা নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর পূর্তি হচ্ছে চলতি বছর, আর এ বছরই বাংলাদেশে ঘটে গেছে নতুন অভ্যুদয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছেন 23 সেপ্টেম্বর। বক্তব্য রাখবেন 27 সেপ্টেম্বর। এই উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ব্যয় সংকোচনের জন্য এবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা সহ 57 জন প্রতিনিধি যোগ দিবেন। এই অধিবেশনে গণ অভ্যুত্থান, শান্তি প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে সামিট অফ দি ফিউচার সহ বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথাও জানান তিনি। তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদির দেখা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হবার সম্ভাবনা আছে বলেও জানান তৌহিদ হোসেন। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগ করা যাবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পাহাড়ে নানা ধরনের বৈষম্য আছে, এখানে বসবাসকারী জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায়, তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। এর আগে দীঘিনালার লারমা স্কোয়ারে গেল বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে। এটাই বাঙালি মধ্যে ভেদাভেদ, বিভক্তি, দূরত্ব তৈরি করে অনেক সুবিধা নিতে চায়। আমরা তাদের কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেব না, এবং আমরা বলবো যে
পাহাড় সমতল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ। এই পাহাড়ও আমার, এই সমতলও আমার। সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমাদের সকল নাগরিকের অধিকার, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি, সকলের অধিকার যাতে সেখানে রক্ষা করা হয়। তো সরকারের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। ৭২ ঘন্টার অবরোধে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় ১,৫০০ পর্যটক। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জানান, নিরাপত্তা ঝুঁকি থাকায় পর্যটকদের গাড়ি ছাড়া হয়নি। পর্যটকরা সাজেকে নিরাপদে আছেন। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় ৪ জনের মৃত্যু, অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের গবিচার দাবিতে শনিবার সকাল থেকে ৩ পার্বত্য জেলায় চলছে সড়ক ও নৌপথ অবরোধ। যুব ছাত্র জনতার ডাকায় অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফ। পাশাপাশি রাঙামাটিতে চলছে যৌথ মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তবে আজকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া জেলেও পার্বত্য জেলাগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। পার্বত্য জেলাগুলোতে দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘন্টার অবরোধ। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন মিশু মল্লিক। মিশু, অবরোধের তো দ্বিতীয় দিন চলছে, কি অবস্থা দেখছেন? আর সাজেকে যারা আটকা পড়েছে তাদের নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। লিনিয়া, দ্বিতীয় দিনের মতো পার্বত্য জেলা রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় চলছে অবরোধ ও পরিবহন ধর্মঘট। ঢাকা থেকে শুক্রবার বিক্ষুব্ধ জুম্ম পাহাড়ি ছাত্ররা আসলে এই অবরোধের ডাক দেয় ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ 3 পার্বত্য জেলায়, এবং এই অবরোধে সমর্থন জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। পাশাপাশি আসলে গাড়ি ভাঙচুর এবং শ্রমিকদের আহত করার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় যে যৌথ যে সমিতিগুলো রয়েছে, ট্রাক, সিএনজি এবং বাস, তারা যৌথভাবে এখানে ধর্মঘটের ডাক দিয়েছে। তো গতকাল শনিবার থেকে আজ দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট চলছে। ধর্মঘট এবং অবরোধের কারণে সাজেকে প্রায় ১৪০০ পর্যটক আটকা আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়া চৌধুরী জয়ের সাথে। তিনি বলছিলেন যে শুক্রবার সকালে এবং শুক্রবার দুপুর স্কটের মাধ্যমে যে সকল গাড়ি সাজেকে প্রবেশ করেছে, হঠাৎ অবরোধের ঘোষণা আসার কারণে কোনো ধরনের কোনো পর্যটক আসলে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরতে পারেননি। তো আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছিলেন যে সাজেকে যে সকল পর্যটকরা রয়েছেন তারা নিরাপদে রয়েছেন, তাদের যে হোটেল ভাড়া সেটি 50% কমিয়ে দেওয়া হয়েছে। আমরা আরো কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে। তিনি বলছিলেন যে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি বিরাজ করছে পাহাড়ে, তাতে পর্যটকদের সাজেক থেকে বের করে আনাটা ঝুঁকিপূর্ণ তারা মনে করছেন। তাই আপাতত সাজেক থেকে পর্যটকদের বের করে আনার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেননি। পরবর্তীতে হয়তো পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি আসলে খাগড়াছড়িতেও শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে আমরা জানতে পেরেছি। গতকাল খাগড়াছড়ি যে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা উপজেলা পরিদর্শন করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আহ্বান করেছেন যাতে সবাই সম্প্রীতি বজায় রেখে কোনো ধরনের সহিংসতার আশ্রয় না নেয়, পাহাড়ি বাঙালি সকলে যাতে মিলেমিশে পাহাড়ে বসবাস করেন। একইভাবে গতকাল যে রাঙামাটিতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের যে প্রতিনিধি দলের বৈঠক হয়েছেন, তারাও সাংবাদিকদের ব্রিফ করার সময় এই আহ্বান জানিয়েছেন যাতে পাহাড়ে কোনো ধরনের আর কোনো সহিংসতা বা সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, সকলে মিলেমিশে যাতে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পাহাড়ে যাতে সবাই শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাস করে, সে আহ্বানই তিনি জানিয়েছেন। লিনিয়া, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে অবরোধ এবং ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি। মিশু মল্লিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিশু মল্লিক, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। ১১২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগে ক্লাসে যোগ দেন শিক্ষার্থীরা।
কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান জানান, উপস্থিতি কম থাকলেও দীর্ঘদিন পর তারা ক্লাস শুরু করতে পেরেছেন, এটাই সফলতা। গত 12 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় আজ থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষকদের পেনশন আন্দোলন ও ছাত্র আন্দোলনের ফলে 1 জুলাই থেকে বলেন বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। তো আমরা চাই সাধারণ ছাত্র হিসেবে যে ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত থাকুক, অর্থাৎ দলীয় যে রাজনীতি, এর আগে যে রাজনীতির ভয়াবহতা আমরা দেখেছি, সেখান থেকে আমরা চাই ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত থাকুক। সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্র রাজনীতির যে এই ফল, সেটা তো আমরা আসলে ভালো দেখতেছি না। তো আমরা মনে করি এই সকল যেটা রাজনৈতিক দল ভিত্তিক রাজনীতি, সেটার বদলে যে ছাত্র সংসদ ডাকসুর মাধ্যমে যে রাজনীতি, সেটা হলে আমি মনে করি ছাত্রদের জন্য ভালো হবে। প্রতিনিয়ত নদীকে গলা টিপে মারছে মানুষ। উন্নয়নের চাপে প্রাণ যায় অবস্থা একসময়ে স্রোতস্বিনীগুলোর। দখলের দূষণে হুমকির মুখে নদী ও আশেপাশের জীবনযাত্রা। কখনো কখনো রক্ষকরাই হয়ে উঠেছেন ভক্ষক। রবিউল ইসলামের ছবিতে উত্তরের নদীগুলোর অবস্থা জানাচ্ছেন কাজী শাহেদ। উত্তরের সবচেয়ে বড় নদী পদ্মা, কাগজে কলমে আছে আরো 70 নদী। এই নদীগুলোকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে উত্তরের ব্যবসা বাণিজ্য। এখনো নদীর সঙ্গে জড়িয়ে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা। তবে দূষণ আর ভূমিদস্যুদের আগ্রাসনের শিকার হয়ে ধীরে ধীরে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। নদী দখল করে স্থাপনা গড়ে তোলায় কমছে সৌন্দর্য। গ্যাঞ্জেস ডলফিন দেখেছি, যাকে আমরা শুশুক বলি, ওটা গ্যাঞ্জেস ডলফিন, সেটা এখন নাই। তারপরে ঘড়িয়াল, আমাদের এক ধরনের ক্রোকোডাইল ঘড়িয়াল বলা হয়, সে ঘড়িয়াল নাই। আরও অনেক মাছ নাই, অনেক ভালো ভালো মাছও নাই, কারণ পানি থাকলে তো এসব, এটা জলজ প্রাণী। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য বলছে রাজশাহী বিভাগে নদী আছে 71টি। সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও যেগুলো আছে সেগুলোও সংকটে। অনেক জায়গায় মানচিত্রের নদী পরিণত হয়েছে মৌসুমী নদীতে। প্রতিদিনই দখল হচ্ছে ভরাট। দূষণে অনেক জায়গায় নদীর অস্তিত্ব মেলে না। ব্যবসা বাণিজ্য করার জন্য জায়গা নির্ধারণ করে দেয়, অর্থ ইনকাম করে। এটা শুধু মনে করেন গরিব মানুষ নয়, এরা কিন্তু একবারে প্রভাবশালী। সুতরাং এই প্রভাবশালীকেও যেমন চিহ্নিত করতে হবে এবং এদের হাত থেকে এই নদী দখল মুক্তও করতে হবে। সুতরাং এইটা যদি মনে করেন এই সময় না হয়, কিন্তু আর কখনোই কিন্তু সম্ভব হবে না। নদীতে এতটাই বজ্র নির্গত হয়, কলকারখানা বর্জ্য নির্গত হয়, মানুষের মলমূত্র বর্জ্য নির্গত হওয়ার কারণে নদীর এতটাই দূষণের মাত্রা যে যেখানে মানুষের গোসল কত দূরে থাকে, পশু পাখি গোসল করানোর মতো অবস্থা নেই। উত্তরের জেলাগুলোতে 1 দশক ধরে নদী দখলের যে চিত্র তা ভয়াবহ। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জেলার গুরুত্বপূর্ণ নদীগুলো দখলমুক্ত করার। পানি উন্নয়ন বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে। প্রতি জেলায় 1-2টা করে হলেও গুরুত্বপূর্ণ নদীগুলো দখলমুক্ত করতে হবে এবং খননের মাধ্যমে এর প্রভাবটাকে রিস্টোর করতে হবে। তো সেই নির্দেশনার আলোকে আমরা প্রতিটা জেলায় মিনিমাম 1টা করে নদী দখলমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছি। বর্জ্যের ভাগার এখন নদীগুলো। ছোট নদীগুলো আগেই সরু নালায় পরিণত হয়েছে, বড়গুলো শুরু হচ্ছে দখলে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চিকিৎসক নয়, নার্স দিয়ে চলে চিকিৎসা, অথচ ছাড়পত্রে থাকে চিকিৎসকের স্বাক্ষর। হাসপাতালের ফ্রিজে থাকে ওষুধের বদলে আইসক্রিমের বাক্স। বলছে মিরপুরের আলোক হেলথ কেয়ারের কথা। নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হাসপাতালে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই নির্দেশ অমান্য করে চলছে হাসপাতালটি। বিস্তারিত শিউলি রায় রিপোর্ট। সেবা নিন, সুস্থ থাকুন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী স্লোগানের স্বাস্থ্য সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া মিরপুরের আলোক হেলথ কেয়ারে প্রতারণার অভিযোগ ওঠায় চলতি বছর জুলাইয়ে হাসপাতালটিতে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর। এর প্রেক্ষিতে 6টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলোক হেলথ কেয়ার হাসপাতালটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়। অভিযোগের মধ্যে আছে অপারেশনের আগে রোগীর কাছ থেকে কনসেন্ট ফর্মে স্বাক্ষর না নেওয়ার মতো ঘটনাও। এমনকি অপারেশন থিয়েটারে নেওয়ার আগে প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ না করার মতো প্রাণঘাতী কাজও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাইক্রোবায়োলজি রিপোর্টেও হাসপাতালটি বানিয়ে নিত টেকনিশিয়ানদের দিয়ে, সেখানে ব্যবহার করা হতো চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর।
এমন সব গুরুতর অভিযোগের পর বন্ধ হওয়া হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছাড়া কিভাবে কার্যক্রমে ফেরে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, হাসপাতালটি আবেদন করলেও বিবেচনার আগেই তারা কার্যক্রমে ফিরেছে। এই নিয়ে হাসপাতালটির মালিককে তলব করা হয়েছে বলেও জানান তিনি। আলোক হাসপাতালটা আসলে অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করেছিলাম। পরিদর্শনকালে বেশ কিছু তাদের অসঙ্গতি আমরা পেয়েছিলাম, সেগুলোর প্রেক্ষিতে আমাদের বিধি বলে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। আদেশ তো এখনো উইথড্র হয়নি। পরে তো ওনারা একটা আবেদন দিয়েছে আমাদের কাছে, যেটা বিবেচনা করার জন্য। তা আমরা বলেছি যে এটার যে মালিক যিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে আমরা আসতে বলেছি। এমনকি টাঙ্গাইলে আলোক হেলথ কেয়ারের আরেকটি শাখার থাকার বিষয়েও অবগত নন বলে জানান পরিচালক। ওদের হাসপাতাল তো বোধহয় একটাই, টাঙ্গাইলে একটা আছে। এই তথ্য আমি জানতাম না, আমি এটা দেখবো। টাঙ্গাইল যদি থেকে থাকে এটা আমি অবশ্যই দেখবো। যদিও এমন বিষয়ের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে আলোক হসপিটালের কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনের অজুহাত দেন। ছাত্র আন্দোলনের কারণে আমরা আসলে পরে আবার খুলতে বাধ্য হই, কারণ না হলে ধরেন 4-5 দিন হবে এরকম। হ্যাঁ, তো যাই হোক, ভর্তি কার্যক্রম বন্ধ ছিল। শুধু তাই নয়, স্বাস্থ্য অধিদপ্তরে সরজমিনে যাওয়া অভিযোগগুলোকেও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেন হাসপাতালটির ম্যানেজার। এটা ডিজি হেলথ টু দি পয়েন্টে বললে হয়তো আমি আপনাকে একটু সাপোর্ট দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি বুঝতে পারতেছি না, আমার কিছু বলার নেই এই জায়গায়। রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে চিকিৎসা নিয়ে এমন কার্যক্রম জনসাধারণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ারই নামান্তর বলছেন সংশ্লিষ্টরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজের শতাধিকারী শিল্পপতি কামরুজ্জামান নাসির গেল 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে সাধারণ মানুষের সম্পত্তি দখল করে গড়েছেন নিজের সাম্রাজ্য। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো বহাল তবিয়তে আছেন শিল্পপতি নাসির। দখল করা সম্পত্তি ফেরত সহ তার শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই 2019 সালে কুষ্টিয়ার বটতল এলাকায় কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থিত রাকিবুল ইসলামের 2 তলা বিশিষ্ট মার্কেট ক্ষমতার প্রভাবে ভেঙে গুড়িয়ে দেয় শিল্পপতি কামরুজ্জামান নাসির। পরে সেই সম্পত্তি অবৈধভাবে জবরদখল করে প্রসার ঘটান তার শিল্প প্রতিষ্ঠান কেএনবি। বৈধ মালিকানার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নাসিরের কালো থাবা থেকে মালিক রাকিবুল ইসলাম রক্ষা করতে পারেনি তার সম্পত্তি। শেষ সম্বলটুকু হারিয়ে শোকে 2020 সালে মারা যান তিনি। শিল্পপতি নাসিরের অবৈধ দখলের হাত থেকে নিজেদের সম্পত্তি ফেরত পেতে এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী রাকিবুলের পরিবার। আমার জমিটা সম্পূর্ণ আরএস খতিয়ান সবকিছু সব ঠিক আছে, কিন্তু আমি খাজনা দিয়ে আসি পর্যন্ত 19 সালে কেএনবি নাসির আমার জায়গাটা ভাঙচুর করে। এটা করছে সম্পূর্ণ হাজী রবিউল আর কেএনবি নাসির। উনি হচ্ছে তাদের যোগ সদস্যে জিনিসটা ভেঙে তাদের কেএনবি নাসিরকে জমিটা দিয়ে দিয়েছে জেলা পরিষদ। শুধু রাকিবুলই নয়, এই শিল্পপতি কামরুজ্জামান নাসির গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে অনেক সাধারণ মানুষের সম্পত্তি করেছেন জবরদখল, গড়েছেন নিজের সাম্রাজ্য। এই দখলবাজের হাত থেকে দখলকৃত সম্পত্তি ফেরত সহ তার বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগীরা। আসলে ওরা এইভাবে জমি করে, যেটা আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, হানিফ সাহেব ছিল, আতা ছিল, এদের সাথে করে নিয়ে এরকম জমি জবরদখল করছে, আশেপাশে অনেকেরই করছে। আমরা চাই যারা এই সমস্ত দখলদারিত্বের সঙ্গে জড়িত আছে এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে বিচার করা হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত শিল্পপতি কামরুজ্জামান নাসিরের দাবি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হেয় প্রতিপন্ন করতেই করা হচ্ছে এসব ষড়যন্ত্র। এখানে যে অভিযোগ করেছে, অভিযোগটা একেবারে ভিত্তিহীন, যার শুধু আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে। এ ব্যাপারে আপনারা আমার কাগজপত্রও দেখতে পারেন, আবার পুলিশ যে রিপোর্ট তারা তদন্ত করেছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। একেবারেই বানোয়াট
মিথ্যা, ভিত্তিহীন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে ভুক্তভোগীরা। আইনের আওতায় আসবে অবৈধ দখলদার শিল্পপতি নাসির। ভুক্তভোগীরা ফিরে পাবে নিজেদের সম্পত্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।